হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজ তোমাদের এমন একটি গল্প শোনাব, যে গল্পটি শোনার পর তোমাদের হয়ে যাবে। তাহলে চলুন বন্ধুরা, মূল ঘটনাটি শুরু করি। আমার বড় বোন একজন সুন্দরী এবং চরিত্রবান ছিলেন। আমার বোন আমার লেখাপড়ার খরচ জোগাড় করার জন্য একটা বড় মালিকের বাসায় কাজ করতেন। একদিন মালিক বোনকে ফ্রিজে রাখা খাবার খাওয়ালেন মনের অনিচ্ছায়, তারপর বোন জ্ঞান হারিয়ে ফেলে। অজ্ঞান অবস্থায় মালিক বোনের সাথে। বাকি ঘটনাটি গল্পতেই বলছি। আমার বোন ও যখন বিয়ে হয়ে যায়, আমি তখন ক্লাস 9-এ পড়ি। স্কুল থেকে ফিরে শুনি আজ বোনের বিয়ে। আব্বা আমাকে বললেন, রাকিব, ঢাকা থেকে মেহমানরা আসবে, তুই এক ছুটে বাজারে যা। রবি কেবল তার ডেকোরেশনের চেয়ার পাঠাতে আমি এক দৌড়ে বাজারে চলে গেলাম। রবি চাচাকে যখন সব বলছি, দুইটা প্রকাণ্ড গাড়িকে বাজার পেরিয়ে আমাদের বাড়ির দিকে যেতে দেখলাম। রবি চাচা বললেন, যা ক্রোনার অনেক ভালো ঘরে বিয়ে হলো তাদের অবস্থা, এবার ফিরবে। বোনের কি সত্যি ভালো বিয়ে হচ্ছে? আমি জানি না, আমি শুধু জানি বোন চলে যাচ্ছে আমাদের বাসা থেকে। তারপর কি হবে? কে আমাদের খাবার রেঁধে দেবে? কে আমাকে চুপি চুপি তার মাটির ব্যাংক ভেঙে আমাকে মেলায় যাওয়ার টাকা দেবে? বোনকে ছাড়া যে আমার জীবন চলতে পারে, আমি সেটা কল্পনাও করতে পারি না। কলেজের এক প্রোগ্রামে আমার সুন্দরী বোনকে দেখে নাকি দারুণ পছন্দ করেছে একদল লোকের ইঞ্জিনিয়ার ছেলে। তার চাপে পড়ে তার পরিবার রাজি হয়েছে এই বিয়েতে, নইলে আমাদের মতো মধ্যবিত্ত ঘরে এত বড় আপনিও হওয়ার কথা না। সবাই বলাবলি করছে বন্যার কারণে এবার আমাদের ভাগ্য ফিরবে। আমার জন্মের সময় আমার মা মারা যান। বছর বয়স তখন 8। আমার স্কুল শিক্ষক আব্বা আর বিয়ে করেননি, বোনই মানুষ করেছে আমাকে। আমার জগৎ ঘিরে, তাই আমার বোন বিয়ের আসর হয়ে গেল। দায়সারা ভাবে বিয়ে নাকি দুই পরিবারের বন্ধন, কিন্তু আমার সেটা মনে হলো না। পাত্রের বাবা সারাক্ষণ মুখ কালো করে রাখলেন। পাত্রের ছোট মামা আমাদের ঘর বাড়ি উঠোন ঘুরে ঘুরে দেখলেন, মাঝে মাঝে নাক সিটকাবেন আমাকে ডেকে বললেন, তুমি কোনো ক্লাসে পড়? আমি কিছু বলার আগেই কেউ একজন বলল, রাকিব পাইলট স্কুলে পড়ে, ফার্স্ট বয় 5-এ বৃত্তি পেয়েছে, ক্লাস 9-এ পেয়েছে। আমার লজ্জা লাগল, কিন্তু ছোটমামা শুধু একটু নাক সিটকাবেন। সেদিন গাড়িতে ওঠার আগে বোন যখন আমাকে জড়িয়ে ধরে নিঃশব্দে কাঁদছিল, তখনও আমার কষ্ট লাগছিল। 3 দিন পর নতুন বরের বোন এনআইওর আসার কথা। আব্বা পাড়া প্রতিবেশীদের নিয়ে রান্নাবান্নার আয়োজন করলেন। একটা গাড়ি ভাড়া করে নতুন বরকে আনতে পাঠালেন। গাড়ি ফেরত এলো। নতুন বরের আসতে পারবে না, তার কোনো জরুরি কাজ পড়ে গেছে, পরের সময় করে আসবে। বোন আসলো আরও মাস 3 পর। একটা সাদা রঙের গাড়ি থেকে বন্যা মা। আমি ছুটে গেলাম। আমি বোনকে জড়িয়ে ধরতে গিয়েও থমকে গেলাম। গায়ে দামি ফিনফিনে শাড়ি, মুখে পার্লার থেকে করা করা মেকআপ, প্লাক করা বা কানে ভো আর স্ট্রেট করা চুলে আমার বোনকে কেন জানি হঠাৎ অচেনা লাগল। আব্বা দৌড়ে এলেন, বর আসেনি না, বা সাইটের কাজে গেছে। বোন আব্বাকে ধরে, কিছুক্ষণ কাঁদো। আমি সারাদিন বোন ওর আশপাশে ঘুরঘুর করলাম, কিন্তু বোনকে কেমন আনমনা দেখলাম। শুধু একবার আমাকে জিজ্ঞেস করল, রাকিব, পড়াশোনা করছিস তো ঠিকমতো? রাতে আমার ঘুম এল না, বড্ড অভিমান হল। বোন অনেক বদলে গেছে। এই অল্প দিনেই এত বদলে যেতে পারে মানুষ। বোন 3 দিন থাকল। শেষের দিন দুলাভাই এলেন বোনকে নিয়ে যেতে। দুলাভাই দেখলাম বেশ গম্ভীর। আমাকে ডেকে বললেন, কি রে রাকিব, পড়াশোনা করে ঠিকমতো নাকি সারাদিন বাদরামি? আমি কিছু বললাম না। দুলাভাই আসার পর থেকেই বোনের মুখটা কালো হয়েছিল, কারণ ও দেখলাম তার আমাদের সামনেই কপাল কুঁচকে 2বার বোনকে ধমক দিলেন দুলাভাই। বোন চলে যাওয়ার পর সেই রাতে আব্বা আমার ঘরে এলেন। অপরাধীর গলায় বললেন, রাকিব, তুই তো অনেক বড় হয়ে গেছিস। বলতে তো আমি কি কোনো ভুল করলাম? আমি হয়তো সত্যি বড় হয়ে গেছি। মনের কথা চেপে বললাম, কেন সেটা বলছেন? বোন অনেক ভালো আছে। কিন্তু আমি ঠিক জানি আমার বোন ভালো নেই। বোনের হাতে কালশিটে দাগ দেখেছি। আমার হাসি খুশি বোন কেমন গুটিয়ে গেছে মাত্র 3 মাসে। এর ঠিক 1 বছরের মাথায় আব্বাজান মারা গেলেন। আমি একা হয়ে গেলাম। পাড়া প্রতিবেশীরা বোন দুলাভাইকে চেপে ধরলেন আমাকে নিয়ে যাওয়ার জন্য। বোন উৎকণ্ঠা নিয়ে দুলাভাইয়ের মুখের দিকে তাকাল। দুলাভাই কিছুক্ষণ ভেবে বললেন, রাকিব চলুক, কাজে লাগবে অনেক। কাজেই আমি আমার বই খাতা নিয়ে বোনর বাসায় উঠলাম। দুলাভাইয়ের পোস্টিং তখন আমাদের গ্রামের কাছেই শহরে। ছোট ছিমছাম 2 রুমের বাসা। আমি এক রুম ভাগে পেলাম। শহরের একটা স্কুলে ভর্তি হলাম। দুলাভাই চাকরির পাশাপাশি কন্ট্রাক্টরের ব্যবসা করতেন। একদিন আমাকে বললেন তার সাইটে গিয়ে কাজ তদারকি করতে। আমার স্কুলের ক্লাস মিস হতে লাগল। আমি বইখাতা নিয়ে কাজের সাইটে চলে যেতাম। সারাদিন কাজ শেষে বাসায় ফিরে খুব ক্লান্ত লাগত। আমার রেজাল্ট খারাপ হতে শুরু হলো।
বোন একদিন ভয়ে ভয়ে দুলাভাইকে বলল, রাকিব ভালো ছাত্রর পড়াশোনার ক্ষতি হচ্ছে না তো? দুলাভাই তেতে উঠলেন, গরিবের ছেলে খেতে খেতে হবে। পড়াশোনা করে কি হবে, যতটুকু দরকার ততটুকু শিখলেই হবে। বোন তাড়াতাড়ি বলে উঠলেন, ঠিকই তো রাকিব, পড়াশোনা করে প্রতিষ্ঠা পেতে সময় লাগবে। তুই দুলাভাইয়ের সাথে কাজ শেষে অনেক কাজে লাগবে। আমি বোনের কথায় অবাক হয়ে গেলাম। এই বোনই আমাকে তৈরি করেছে। সবসময় বলতো পড়াশোনা করে একদিন অনেক বড় হতে হবে। পড়াশোনা ছাড়া আমার আর কোনো কাজ নেই। আজ কত পরিবর্তন! আমি দুলাভাইয়ের সাইটে কাজ দেখতে লাগলাম। ক্লাস 9-এর একটা কিশোরের জন্য নিশ্চয়ই খুব সহজ কাজ না, কিন্তু আমি শিখতে লাগলাম, সাথে পড়াশোনা করতাম। সাইটের লোকজনের কাছে খবর পেতাম দুলাভাইয়ের কর্মকাণ্ড নিয়ে। দুলাভাই আরও কয়েকজনের সাথে প্রেম করে বেড়ায়। আমি টের পাই। মাঝে মাঝে বোনর চাপা কান্নার আওয়াজ পাই। সকালে কিছুদিন বোনের হাতে নতুন কালশিটে দাগ বোন লুকোতে চেষ্টা করে। আমি বুঝেছি দুলাভাই বোনকে অন্যায় অত্যাচার করে। আমার বোন অনেক বদলে গেছে। আমার মনে হয় আমাকে নিয়ে বোন ভারী অস্বস্তি বোধ করে কেমন পালিয়ে বেড়ায়। দেখা হলে ঠিকমতো কথা বলে না। মাঝে মাঝে দুলাভাই বোনকে পার্লার থেকে সাজিয়ে পার্টিতে নিয়ে যায়। আমার অবাক লাগে। তবু একটা দিন যখন বাসায় দুলাভাই থাকে না, হঠাৎ সেই পুরনো দিনের মতো বোন তেল নিয়ে এসে বলে, রাকিব আয়, তোর মাথায় দিয়ে দিই। আমার চোখে পানি আসে। আমি লুকাবার চেষ্টা করি। একদিন অনেক রাতে ফিরে দুলাভাই আমাকে ঘুম থেকে ডেকে তোলেন। আমি জেগে দেখি দুলাভাই প্রচণ্ড রেগে আছে। আমাকে বললেন, হারামজাদা, তোকে আমি সাইট দেখতে দিচ্ছি, আর তুই সেখানে পড়াশোনা করিস। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। হঠাৎ করে দুলাভাই আমার চুলের মুঠি ধরলেন। বলা, সাইট থেকে 1 লাখ টাকা চুরি করেছে কে? নাকি তুই করেছিস? আমি অবাক হয়ে গেলাম। সাইটে টাকা পয়সা সংক্রান্ত কোনো কিছুর সাথে আমি জড়িত না, আলাদা অ্যাকাউন্ট আছে। তবু বললাম, আমি কিছু জানি না। দুলাভাই, তুই জানিস না? কেন জানিস না? তুই এর সাথে জড়িত শিওর? আমার খেয়ে আমার সাথে দাও তা বাজি দ্বারা। দুলাভাই তার বেল্ট দিয়ে আমাকে মারতে আরম্ভ করলেন। আমি সারা জীবনে কখনো মার খাইনি। পরিবারে আদরে মানুষ হয়েছি। স্কুলে ভালো ছাত্র হওয়ায় স্যারেরা অত্যাধিক স্নেহ করতেন। আমি দেখলাম বোন পাথরের মতো দাঁড়িয়ে আছে। দুলাভাই একসময় খ্যাত দিয়ে চলে গেলেন। আমি সারা রাত বিছানায় শুয়ে কালাম। চেষ্টা করলাম মুখ দিয়ে শব্দ না করতে। আব্বার মৃত্যুর আগে বলেছিলেন, রাকিব, পুরুষ হয়ে গরিব ঘরে জন্মেছিস, সামনে অনেক কষ্ট আসবে, সব তো থাকবেই, কখনো কাঁদবি না, পুরুষদের কাছে নেই। পরদিন সকালে আমার ঘুম শরীরে হালকা জ্বর নিয়ে উঠে দেখি বোন বসে আছে আমার শিওরে। রাকিব, উঠতে পারবি? আমি মাথা নাড়লাম। হ্যাঁ। তাহলে চলুন। তাকিয়ে দেখি বোন একটা ব্যাগ গুছিয়ে রেখেছে। আমি বললাম, কোথায়? বাড়ি ফিরে যাব, চল। তুই আবার ভালো করে পড়াশোনা শুরু করবি। আমি দরকার হয় বাসায় কাজ করব। 2 জনের একটা ব্যবস্থা হয়ে যাবে। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। বোন আমার জন্য তার স্বামীকে ডিভোর্স দিয়ে চলে এলো এবং সেই বাড়ি থেকে চিরদিনের জন্য চলে এলো। তারপর বাসায় আমি আর বোন থাকি। বোন একটা বড়লোক বাসায় কাজ পেল। তাদের কাপড় ধোয়া, রান্না করা ইত্যাদি তাদের কাজ করতে হবে। মাসে যে টাকাটা পাব সেই টাকা দিয়ে আমার লেখাপড়ার করছে, তার পরিবার চলে যাবে। বোন যে বাড়িতে কাজ করে সেই বাড়ির মালিক বোনকে একদিন বলেছিল, তোমার যত টাকা দরকার আমি দিব, তুমি শুধু একটি কথা রাখো। বোন বলল, আমি বাসায় কাজ করি, এটাই আমার চলে, অতিরিক্ত টাকার আমার দরকার নেই। বোন বুঝতে পেরেছিল বাসার মালিকের চরিত্র ভালো না। তারপরও বনি বাড়িতে কাজ করে যে টাকা পেত সেটা দিয়েই আমাদের বাস চলে যেত। মালিকের বাসার সবাই একদিন কোথায় ঘুরতে গেল, শুধু মালিক বাড়িতে ছিল। মালিকের নাম আছান আলী। বোন বলল, আজ তো বাসায় কেউ নাই, তেমন কাজ নেই, তাহলে আজ আমি চলে যাই। মালিক তখন বলল, শোনো, অনেক কাজ পড়ে রয়েছে। কি কাজ পড়ে রয়েছে? মালিক বলল, বাসায় কেউ নাই, আমার দেখাশোনা কে করবে? আমি বলেছিলাম, ও তাই তো। মালিকের জন্য রান্না করলাম, ঘর পরিষ্কার করে মালিককে খাবার দিয়ে বললাম, রাত অনেক হয়েছে, আমার ছোট্ট ভাইটা চিন্তা করছে, আমি এখন যাই। মালিক ধমক দিয়ে বলল, এই মেয়ে তুমি বাড়ির চাকরানির। মালিক যখন আদেশ করবে তখন তুমি বাড়ি থেকে যাবে, তার আগ পর্যন্ত এখান থেকে এক পা ও নড়বে না। আমি তখন নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইলাম। আমার মুখ দিয়ে কোনো কথা বের হলো না। হঠাৎ মালিক বলল দর্দ কণ্ঠে, মারে, আমার তো ছেলে মেয়ে আছে, তোর কষ্ট আমি বুঝি। তুই তোর মাকে হারাল, বাবাকে হারালি,
নিজের স্বামীকে হারালে এখন ভাইটাকে লেখাপড়া শিখিয়ে মানুষ করার জন্য তুই পরিশ্রম করেছিস। আমি মালিকের হঠাৎ এরকম ভালো কথা শুনে আমি কিছুটা অবাক হলাম। কিন্তু সে মুখে যা বলছে চেহারায় তা প্রকাশ পায় না। আমাকে বলল, আমার স্ত্রী, ছেলেমেয়ে তারা 2 দিনের জন্য তুলে গেছে। আমি বলেছিলাম, আপনি যাননি কেন? আমার ঘোরাফেরা তেমন একটা ভাল লাগে না। আমি এর আগে বহুবার ঘোরাফেরা করেছি, এখন আর ভাল লাগে না। তুই আমার মেয়ের মতো ধর, তোকে আমি কিছু টাকা দিলাম তোর ভাইয়ের সামনে, পরীক্ষা ভালো মন্দ কিছু খাওয়া শেষ। আমি বলেছিলাম আমার টাকা লাগবে না। মালিক তখন আমায় জোর করে টাকাটা হাতে ধরিয়ে দিল। আমি না নিয়ে পারলাম না। মালিক আমার প্রতি হঠাৎ এমন দরদ দেখাচ্ছে কেন? যখন মালিকের ছেলে মেয়ে বাড়িতে ছিল তখন তো তিনি এরকম দরদ দেখায়নি। আমি মালিকের এরকম ভালো ব্যবহার দেখে কিছুটা অবাক হলাম। এরকম কথা বলতে বলতে প্রায় রাত 1-1টা বেজে গেল। ওদিকে আমার ভাই আমার জন্য চিন্তা করছিল। আমি মালিককে বলেছিলাম, এখন আমি যাই। সে তখন বলল, না, আজ তুমি যেতে পারবে না। এই বাড়ি তোমার পাহারা দিতে হবে। আমি বলেছিলাম, দেখুন সাহেব, আমার ডিউটি তো সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। মালিক তখন আমাকে অবাক করে বলল, তাই বলে যদি আমার সমস্যা হলে তুমি দেখবে না? আমি তো তোমারে আমার মেয়ের মতোই দেখি। মালিকের কি উদ্দেশ্য ছিল আমি তা জানি না, তবে এটুকু বলতে পারি মালিক তেমন ভালো না। তবে আজ আমার সাথে খুব ভালো ব্যবহার করল। তবে এর আগে যে আমার সাথে ব্যবহার খারাপ করেছিল তা বলছি না, তবে লোকের মুখে শুনি মালিক ভালো না। কিন্তু আজ মালিক আমাকে কিছুতেই বাড়ি যেতে দিচ্ছে না কেন? আমি সেটা নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেলাম। এর মধ্যে মালিক বলল, আজ আমি নিজ হাতে খাবার তৈরি করেছি। আমি বললাম, কেন নিজ হাতে আপনি খাবার তৈরি করলেন? খাবার তো আমি রান্না করছি, তার মধ্যে আপনি আবার রান্না করলেন কেন? আরে নামা, সেই খাবার না, ফ্রিজে আমার স্ত্রী আমার জন্য কিছু ভালো খাবার আলাদা রাখত, সেই খাবার নিয়ে আসলাম। আমি বললাম, ও আচ্ছা। তারপর আমায় বলল, নে মা, আমরা একসাথে আজ খাবার খাই, পেটে বড্ড খিদে পেয়েছে। আমি বললাম, আপনি খান, আমি বরং রান্না করা খাবার খাই। মালিক তখন আমার সাথে বায়না করে বলল, দেখো, তুমি যদি আজ আমার দেওয়া খাবার না খাও তাহলে বুঝ তুমি শুধু তাকে ভালোবাসো, এ বাড়ির মানুষদের ভালোবাসো না। আমি তার কথায় কিছুটা অবাক হলাম। মালিক বলল, ঠিক আছে, তুমি খাবারটা খেয়ে বাসায় চলে যাও, তোমাকে ছুটি দিয়ে দিব। আমি তখন খুশি হলাম, বাবার বয়সী একজন মানুষ আমাকে এত করে বলছে, ফ্রিজে রাখা ভালো খাবার খেতে। যাই হোক, আমি শেষ পর্যন্ত হেরে গেলাম। আমি খাবারটা খেলাম, আর ফ্রিজে রাখা খাবার না খাওয়ার জন্য রাজি হলাম তার একটাই কারণ, মালিক বলেছিল আমায় ছুটি দিয়ে দেবে খাবারটা খেলে। আর তাই আমি ফ্রিজে রাখা খাবার খেলাম। খাবারটা ভালোই লাগল, দামি খাবারের আগে আমি এমন খাবার কখনো খাইনি। আমার খেয়ে ভালোই লাগল। খাওয়া দাওয়া শেষ করতেই আমি বললাম, মালিক, এবার যাই। এই কথা বলতে আমি চোখে কিছুটা ঝাপসা দেখতে পেলাম। আমার চোখ অন্ধকার হয়ে আসতে লাগল। আমি বেহুশ হয়ে মাথা ঘুরে পড়ে গেলাম। তারপর কি হয়েছিল তা আমি বলতে পারবো না। আমার পরের দিন দুপুরে জ্ঞান ফিরে আমি জেগে দেখি আমি হাসপাতালে কেবিনে শুয়ে আছি। আমার ছোট্ট ভাইটা বলল, বোন, তোমার কি হয়েছিল? আমি আমার ছোট ভাইকে জিজ্ঞেস করলাম, আমি এখানে কিভাবে এলাম? ছোট ভাই আমাকে বলল, বোন, আমি তোমার জন্য অপেক্ষা করতে করতে কখন ঘুমিয়ে পড়লাম আমি বলতে পারলাম না। কিন্তু আমার সকাল সকাল ঘুম ভাঙার পর আমি তোমার রুমে গিয়ে দেখি তুমি বাসায় ফিরিনি। আমি তখন দৌড়ে তুমি যে বাড়িতে কাজ করো সেই বাড়িতে গেলাম। গিয়ে দেখি তুমি মালিকের ঘরে অজ্ঞান অবস্থায় শুয়ে আছো। তারপর মালিককে আমি জিজ্ঞেস করলাম, আমার বোনের কি হয়েছে? সে বলল, ঘুমিয়ে আছে, কি আর হবে। তবে তোমার বোনের মনে হয় প্রেশার কম হয়ে গেছে, তাই ক্লান্ত হয়ে শুয়ে আছে। আমি বলি কি, তোমার বোনকে হাসপাতালে নিয়ে একটা স্যালাইন দাও, তাহলেই সব ঠিক হয়ে যাবে। টাকা যা লাগে আমি দিয়ে দিচ্ছি। তখন মালিক আমাকে 10,000 দিয়ে বলল, যাও তোমার বোনকে হাসপাতালে নিয়ে যাও। আমি তোমাকে হাসপাতালে নিয়ে আসার পর ডাক্তাররা বলল, পরীক্ষা করতে হবে। ডক্টর বলল, তোমার প্রেশার কমে যায়নি, তোমাকে খাবারের সাথে কিছু মিশিয়ে তোমাকে অজ্ঞান করা হয়েছে। তারপর ডাক্তার বলল, মেয়েটি তোমার কি হয়? ও প্রিয় বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত এমন আলাদা স্বাদের গল্প শুনতে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর হ্যাঁ, নোটিফিকেশন বেলটি অল করে রাখবেন, যাতে পরবর্তী গল্প সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ বন্ধুরা, ধন্যবাদ সবাইকে।